আসসালামু আলাইকুম। গ্রামীণফোন টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আই এর এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় সড়ক দুর্ঘটনা ও প্রতিকার। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের অন্যতম প্রধান নেতা জনাব ইলিয়াস কাঞ্চন। তার পাশে রয়েছেন ডক্টর শামসুল হক, তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক। তার পাশে রয়েছেন জনাব নাইমুল হাসান, তিনি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হাসান অ্যাসোসিয়েটস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বর্তমানে কর্ম উপলক্ষে তিনি কয়েক বছরের জন্য ইংল্যান্ডে রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 13 আগস্ট ঢাকার অদূরে মানিকগঞ্জের সেই বহুল আলোচিত সড়ক দুর্ঘটনার সূত্র ধরে আমরা গণমাধ্যমে বেশ কিছুদিন ধরে সড়ক দুর্ঘটনার প্রতিকার সম্পর্কে নানা বিষয় আলোচনা করছি। যদিও সত্যের খাতিরে এটা স্বীকার করতে হবে এইসব আলোচনা যথেষ্ট আলোচনা নয়। তার কারণ হচ্ছে অনেক ব্যাপক দিক থেকে সড়ক দুর্ঘটনার প্রতিকার নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আমরা আশা করি যে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ বা সরকারের অন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরো বৃহত্তর আলোচনায় বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময়ের ব্যাপারে অনুপ্রাণিত করবে এবং আমরা দেখব যে শীঘ্রই তারা এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে মূলত কি দায়ী সড়ক দুর্ঘটনার জন্য এবং তার প্রতিকার প্রধানত কি কি সে বিষয়ে আলোকপাত করব। আমি প্রথমে জনাব ইলিয়াস কাঞ্চনের কাছে জানতে চাইব, খুব সংক্ষেপে আপনার দৃষ্টিতে, আপনি দীর্ঘদিন এই আন্দোলন করছেন, সড়ক দুর্ঘটনার জন্য প্রধানত কি কি দায়ী একটু যদি চিহ্নিত করেন। প্রধানত দায়ী আমাদের যারা গাড়ি চালাচ্ছে তাদের উপযুক্ততা, মানে ভালোভাবে ট্রেনিং না পাওয়াটা, এটা একটা প্রধান কারণ। এবং মানসিকতারও জন্য একটা ট্রেনিং এর প্রয়োজন পড়ে। এটা যদি ইনস্টিটিউশনের মাধ্যমে যদি চালকরা যদি সেইভাবে যদি ট্রেন্ড আপ হতো তাহলে তাদের মানসিকতারও একটা পরিবর্তন হতো। আরেকটি জিনিস হলো যে এটা ল কিন্তু মানুষকে আপনার টেন্ডেন্সি পরিবর্তন করার জন্য কাজ করে, মানুষের বিহেভ পরিবর্তনের জন্য কাজ করে এবং এটা সচেতনতার জন্য এটি একটা প্রধান কারণ। যে মানুষ যখন দেখে যে সে যদি কোনো অন্যায় করে এবং সেই অন্যায়ের তাকে শাস্তি ভোগ করতে হয়, এটি যখন সে দেখে তখন সেও সচেতন হয় এবং অন্যরাও সচেতন হয়। এটির ল্যাক আছে আমাদের, এটির দুর্বলতা আছে বাংলাদেশে। আর যেটি হলো যে আমাদের এখানে যে পদ্ধতিটার মাধ্যমে বিশেষ করে বাস চালানো হচ্ছে, এটা আগে ছিল না এই পদ্ধতিটা, যে কারণে সড়ক দুর্ঘটনাটা বেড়ে গেছে আমাদের এখানে। এই পদ্ধতিটা মানে যদি পরিবর্তন না করা যায় তাহলে এই দুর্ঘটনা ঘটতে থাকে। পদ্ধতিটা হলো এখানে আপনার আমাদের চালকদেরকে দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য এখানে প্ররোচিত করছে মালিকরা। কারণ হলো যে আমাদের এই চালকদেরকে নিয়োগ প্রদান করা হচ্ছে না, তাদের যেভাবে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা হলো যে ট্রিপ বেসিস। আরেকটি হলো যে গাড়িটা তার নিজের গাড়িটাই চালকের কাছে ভাড়া দিয়ে দিচ্ছে, রিক্সা যেরকম ভাড়া দিয়ে দেয় ঠিক তেমনি ভাবে তাকে ভাড়া দিয়ে দিচ্ছে। আরেকটি পদ্ধতি হলো যে কিছু চালক এই টার্মিনালে আসে, এসে বসে থাকে, তখন তাকে জিজ্ঞাসা করে তুই গাড়ি পাইছিস? না, গাড়ি পাইনি। তো আচ্ছা ঠিক আছে, তুই আজকে এটাতে উঠ। তো সে কখনো এই গাড়ি চালাচ্ছে, কখনো ওই গাড়ি চালাচ্ছে। যদি নিয়োগপ্রাপ্ত ড্রাইভার হতো তাহলে প্রতিদিন একটি গাড়ি চালালে পরে সে গাড়িটার একটা অভ্যস্ত হতো এবং এই গাড়ি চলতে চলতে কোনো ত্রুটি যদি দেখা দিত তাহলে সে মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে বলতে পারতো যে আমার গাড়ির এই সিচুয়েশন রিপেয়ার করা দরকার। তো এই সুযোগটাও মানে চালকরা পাচ্ছে না। আর কিছু কিছু জায়গায় তো মানে এই যে দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য আরো পরিচিত করছে, যেটা আমি জানতাম যে কাপাসিয়ার সঙ্গে এরকম একটা, যে কে সময় মতো পৌঁছাতে পারছে, সময় মতো পৌঁছাতে পারবে এরকম বছরে একটা লিস্ট করা হয় যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদেরকে আবার ফ্রিজ, টেলিভিশন এগুলো আবার পুরস্কৃত করা হয়। এখন রাস্তার নানান রকমের সিচুয়েশন থাকে, যানজট থাকে, কোন একটা রাস্তায় যদি ডিস্টার্ব হয় তখনও গাড়ি সেখানে হতে পারে। তো সেই গাড়ি কিভাবে আপনার সময় মতো এখানে পৌঁছাবে এবং টাইম নির্দিষ্ট করে দেওয়া আছে, এটা মালিকরা মানে এই যে ট্রিপ বেসিসে হোক আর যাই হোক একটা সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে যে এত ঘন্টার মধ্যে তোমাকে যেতে হবে, পৌঁছাতে হবে। যে এই সিস্টেমগুলো যদি আপনার পরিবর্তন না করেন আর ড্রাইভিং লাইসেন্স মানে দেওয়ার ক্ষেত্রটি
এইটি যদি পরিবর্তন না করেন তাহলে এই দুর্ঘটনা ঘটতেই থাকবে, বিশেষ করে বড় গাড়ির মানে আপনাকে চালানোর জন্য, বাস ট্রাক চালানোর জন্য। এটার লাইসেন্স দেওয়ার পদ্ধতিটা হলো যে প্রথমে লাইসেন্স আমরা পরে আসবো। ধন্যবাদ জনাব ইলিয়াস কাঞ্চন। ডক্টর শামসুল হক, আপনি যদি কিছু নতুন যোগ করতে চান। আমি আরেকটু প্রেক্ষাপটটা বড় করব আর কি। ভাই যে এই পয়েন্টগুলি বললেন, ডেফিনেটলি এগুলি মোটামুটি খুবই ভ্যালিড। আমি ওভারঅল যদি বলি, নিরাপদ সড়ক ব্যবস্থা পাওয়ার জন্য আমি যদি সড়ক নিজেকেই দেখি অনিরাপদ, গাড়িটাই অনিরাপদ, চালক নিজেও ফিট না, তার মানে রাস্তা যদি ফিট না হয়, গাড়ি যদি ফিট না হয় এবং ড্রাইভার যদি ফিট না হয়, তাহলে আমি জানি না আমরা কিভাবে নিরাপদ সড়ক টোটাল এটা সিস্টেমটা আমরা পাবো। সো আমি সবসময় ব্যবস্থাপনাটার দিকে সবসময় জোর দিই, এই কারণেই যে রাস্তা আসে প্রথমে, তারপরে আসে গাড়ি, তারপরে আসে হলো গিয়ে চালক। সো আমরা যদি আমাদের এই নিরাপদ সড়কের যে ডেটারেন্টগুলি, কেন নিরাপত্তা পাচ্ছি না, তাহলে আমরা সবসময় দেখতে পাই যে এর সাথে সংশ্লিষ্ট যে উপাদানগুলি প্রত্যেকটা জায়গায় কিন্তু বিশৃঙ্খলা। পাশাপাশি আরেকটা যে জিনিসটার উপরে আমি বেশি জোর দিব, সেটা হলো রাস্তার পরিবেশ। যেই পরিবেশে গাড়ি চালানোর কথা, এটা এত অনিরাপদ। এখানে যদি আমিও সচেতন লোক হিসাবে গাড়ি চালাই, আমার ভুল করার, আমার বিপদে পড়ার যথেষ্ট পরিমাণ কিন্তু ক্ষেত্র রয়ে গেছে সেই জায়গায়। যত সচেতন থাকি না কেন, সচেতন থাকার অর্থ হচ্ছে হলো গিয়ে, আমি যদি ওইভাবে বুঝি, ভাই আপনি সাবধানে গাড়ি চালাবেন, সচেতন হয়ে গাড়ি চালাবেন, তাহলে আসলে না চালানোরই সমান আর কি। কারণ আমি যদি সচেতন হতে চাই, তাহলে আমার সামনে একটা পড়লো নসিমন করিমন ভটভটি চলছে 20 কিলোমিটার পার আওয়ার, আমি লেন চেঞ্জ করব না, কারণ ওভারটেক করা ঝুঁকিপূর্ণ, সাবধানে গাড়ি চালাচ্ছি, তাহলে ওই নসিমনের পিছনে পিছনে আমাকে যেতে হবে, এবং এই নসিমন করিমন যতক্ষণ থাকবে ততক্ষণ তার পিছনে থাকতে হবে না, আমাকে ওভারটেক করতে হয়। কেন? আমার একটা কিন্তু টাইম বাউন্ড, আমি ব্যক্তিগতভাবে কোথাও যদি যাই, ডেফিনেটলি ডেস্টিনেশনে রিচ করার আমার একটা তাড়া থাকবে। সো এই যে সড়কের ব্যবহার, হোমোজিনিয়াস স্পিড নাই। আপনি যদি একই গতির সবগুলি যান থাকতো, তাহলে মানুষ কিন্তু ওভারটেকের কোনো ডিমান্ড থাকতো না, সে ওভারটেক করতো না। তো ওভারটেক করতে গিয়ে যে মুখোমুখি সংঘর্ষগুলি হয়, সেগুলি হতো না। তাহলে হেট্রোজেনিটি যেহেতু ঢুকে গেছে, অর্থাৎ যেখানে ধীর গতির যানবাহন চলছে, সেখানে কিন্তু দ্রুত গতির যানবাহন চলছে, এবং রাস্তাটা কত লেনের? 2 লেনের। একই লেনের মধ্যে 2 ধরনের এই বিরাট স্পিড ডিফারেন্সিয়াল যেটা হয়, এটা কখনোই কিন্তু আমি একটা সুস্থ পরিবেশ বলবো না। এটার জন্য কিন্তু আমি বলবো, এখন যে দুর্ঘটনাগুলি হচ্ছে, বিশেষ করে মুখোমুখি ওভারটেকিং এর জন্য, বেশিরভাগই হচ্ছিল এই ধীর গতির যান, অবৈধ যান, যাদের কোনো রেজিস্ট্রেশন নাই, যেই চালকরা চালাচ্ছেন তাদেরও কোনো বৈধতা নাই, তারা মহাসড়কে যখন এসে অন্য দ্রুত গতির ভারী যানবাহনকে ফোর্স করছে ওভারটেকিং করার জন্য, তারা কিন্তু কনসিকুয়েন্সের মধ্যে। ধন্যবাদ কষ্টটা কিন্তু ওরা। জি, ধন্যবাদ ডক্টর হক। আমরা টেলিফোন আসছে একটা, আমরা শুনি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসডি শরীফ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ থেকে। জি বলুন শরীফ সাহেব। আমি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি। আজকে কাঞ্চন ভাইকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বলে কেরালাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জি। আজকে আমার মনে হচ্ছে, মানে আমার উপলব্ধি, যে 18 বছর ধরে যে কাঞ্চন ভাই যে আন্দোলন করছে, সেটা মনে হয় এইবার সাকসেসফুল হয়েছে। কারণ একটা ঢেউ লেগেছে সারা বাংলাদেশে দুর্ঘটনা নিয়ে, এতগুলো প্রাণ আমরা হারিয়েছি। তো কাঞ্চন ভাইকে বলবো যে উনি 18 বছরের এই ওনার নিরাপদ সড়ক আন্দোলন আজকে যে পর্যায়ে পৌঁছে গেছে, তো আমি আশা করি এটাকে উনি সরকার এবং বিরোধী দল সবার সাথে মিলেমিশে যেন এটাকে আরো দুর্ঘটনা রোধ করার জন্য যে যে প্রকল্প দরকার, সেটা যেন উনি করেন। আর কিছুক্ষণ আগে চ্যানেল আই দেখলাম শাহজাহান খান নৌ পরিবহন মন্ত্রী এবং ধন্যবাদ। আরেকটা অনুষ্ঠান নিয়ে আলাপ করার দরকার নেই, আমি ধন্যবাদ জানাই আপনাকে। তবে একটু সংশোধন করতে চাই, ইলিয়াস কাঞ্চন সাহেব এখনো সাকসেসফুল হননি, তার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সাম্প্রতিক দুর্ঘটনাটা তার সাফল্যের একটা বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখন সরকার যদি উদ্যোগী হয় এবং সকলেই যদি তাকে সহযোগিতা করেন, তাহলে তার এই আন্দোলন সফল হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। জনাব নাইমুল। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমি যেই প্ল্যাটফর্মে কথা বলছি, সেটা হচ্ছে, যেহেতু আমি একটা